তারা আমাদের কাছে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে। সে অটো চড়াই অটো বিক্রি করে, সে বলেছে যে অটো তোমরা এভাবে আনতে পারলে আমি অটো বিক্রি করে দিতে পারবো। নেত্রকোনা দুর্গাপুরের টিম পাঠিয়ে অটো সহ আমরা নয়নকে গ্রেপ্তার করে এনেছি। আজকের এই প্রেস ব্রিফিংটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগের তুরাগ থানায় একটি ক্লুলেস চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, আসামিদের গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রশি জব্দকরণ এবং এই একটি অটো যাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংগঠিত করেছে তারা, সেই অটোটি উদ্ধার হয়ে এই সংক্রান্তে আপনারা জানেন যে গত পরশু দিন 17 নভেম্বর 2025 আমরা নিরাপত্তা ডিউটিতে অতি ব্যস্ত ছিলাম। এই বিকেল বেলার দিকে 4:30টার দিকে আমরা 999-এর একটা কল পাই যে তুরাগ থানাতে যে তুরাগ থানার 17 নম্বর সেক্টরের 7 নম্বর ব্রিজের পূর্ব সাইডে এইচ ব্লকে রোড নম্বর হচ্ছে 3-এ, এখানে একটা ফাঁকা জায়গা, এখানে হচ্ছে কাশবন, অনেক উঁচু কাশবন, সেখানে একটি গলাকাটা লাশ দেখা যাচ্ছে। এই খবর ওয়্যারলেসের মাধ্যমে আমরা জানতে পেরে আমি তখন ওই এলাকাতেই ছিলাম, মেট্রো রেলগুলো সুপারভাইজ করতে ছিলাম। আমি সাথে সাথে তুরাগ থানার অফিসার এবং অন্যান্য অফিসার ইনচার্জকে সেখানে যেতে বলি। পাশাপাশি আমাদের এসি উত্তরাজন সাদ্দাম সেখানে পাঠিয়ে দিই। এডিসি সাহেব সেখানে যান এবং আমিও সাথে সাথে সেই ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি দেখি যে এটা গলা কাটা লাশ এবং তার পাশে একটি রশি পড়ে আছে। আমরা লাশের সুরুথাল রিপোর্ট প্রস্তুত করে আমরা লাশ ময়না তদন্তের জন্য এই শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার জন্য আমরা অন্যান্য ব্যবস্থা গ্রহণ করি। ইন দ্য মেইন টাইম আমাদের কাছে মনে হয়েছে যে লাশটির কোনো দুর্গন্ধ বের হয়নি। আমরা দেখে মনে হয়েছে আমাদের অভিজ্ঞতা বশত যে হয়তো খুব বেশি সময়ের আগে এই বাচ্চাটিকে মানুষ হত্যা করা হয়নি। আমরা দ্রুত করি, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে সমস্ত থানা, সকল থানায় আমরা একটা বেতার বার্তা দিই যে এই লাশটি শনাক্তকরণের জন্য। আর পাশাপাশি নেইবারিং জেলার যে সমস্ত নেইবারিং থানা রয়েছে সেখানেও আমরা বেতার বার্তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করি। বেতার বার্তা দিলে 17 তারিখ রাতে কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি যে 17 তারিখ সকালের দিকে একটা জিডি হয়েছে কাফরুল থানায়, জিডি নাম্বার 1502, 17/11/2025 খ্রিস্টাব্দ তারিখে জনৈক ভদ্র মহিলা আকলিমা বেগম তিনি একটা জিডি করেছেন তার ছেলের মিসিং সংক্রান্ত। তার ছেলের নাম হচ্ছে শান্ত, বয়স হবে 16 বছর অনুমান। তো সেই মেসেজটা আমরা পাই। ইন দ্য মেইন টাইম আমাদের কাছে তার মামা, যে এই মেসেজটি গেলে তার মামা শহীদুল ইসলাম, তিনি আমাদের তুরাগ থানায় আসেন। তুরাগ থানায় এসে এই লাশ দেখে তিনি শনাক্ত করেন যে এটি তার ভাগ্নে শান্তর লাশ। আমরা তাকে কথাবার্তা বলে বা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি শান্ত অটোরিকশা চালাতো এবং তার মায়ের সাথেও আমরা কথা বলে বিভিন্ন তথ্য আমরা কালেক্ট করি যে কারা কারা তার সাথে চলতো, আর কারা অটো চালাতো, কাদের সাথে তার সখ্য ছিল, কারা তার সাথে চলতো, এই কি সমস্ত তথ্য এবং অন্যান্য যে সমস্ত তার মোবাইল নাম্বার, তার মামার কাছ থেকে প্রাপ্ত মোবাইল নাম্বার, জিডিতে প্রাপ্ত নাম্বার, এই সমস্ত তথ্যের ভিত্তিতে এবং আমাদের তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের কাছে নাম আসে যে সামিদুল হক মনা। আমরা তাকে সন্দেহ করি এবং সন্দেহ করে আমরা কাফরুল এলাকায় আমাদের এই টিমের আমি টিম লিডার এসি সাদ্দামকে প্রেরণ করি এবং অন্যান্য তুরাগ থানার অফিসারদের দিয়ে আমরা কাফরুল এলাকা থেকে আমরা মনাকে গ্রেপ্তার করি, সামিদুল হক মনাকে গ্রেপ্তার করি। সামিদুল হক মনার গ্রামের বাড়ি হচ্ছে মেলান্দহ জামালপুর। সে 22টা কাফরুল এলাকার 22টে
কাফরুল ওই 13 নম্বর মিরপুরে থাকে, সেও একটা সময় গাড়ি চালাতো, অটো চালাতো, বাট পরবর্তীতে সে একটা টি স্টল দিয়েছে, টি স্টলে সে চালায়। আমরা একই সাথে মনার দেখানো মতে আরো যারা আমরা যাদেরকে সন্দেহ করি, ওখানে রবিউল ইসলাম রানা, তার গ্রামের বাড়ি হচ্ছে রাজবাড়ি, সেও ওখানে 22 কাফরুলে থাকে, সেও একটা অটো চালায়, তাকে আমরা গ্রেপ্তার করি। পাশাপাশি আমরা আরেকটি লোককে গ্রেপ্তার করি, হজরত আলী। আমরা গ্রেপ্তার করে 3জনকে আমরা থানায় নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে তারা আমাদের কাছে স্বীকার করে যে এই হত্যাকাণ্ডটি তারা ঘটিয়েছে এবং কিভাবে ঘটিয়েছে তারা জিজ্ঞেস করলে কি প্লট, কি তাদের অভিসন্ধি ছিল। আমরা যখন মোনাকে জিজ্ঞেস করেছি, আমরা জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি যে ঘটনা 14 তারিখে, 14 নভেম্বর 2025-এ রবিউল ইসলাম রানা, যে আর একটা অটো চালক, তার একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে 3-4 দিন আগে, সে এসে মোনাকে চায়ের স্টলে বসে তাকে জিজ্ঞেস বলেছে যে টাকা পয়সা নাই, অনেক তো হাত খালি, এখন কি করা যায়, আমাকে কিছু টাকা পয়সা ধার দেন। একই সাথে মোনাও বলেছে যে যে আমারও তো অনেকগুলো লোন টোন হয়ে গেছে, টাকা পয়সা, আচ্ছা দেখি কি করা যায়। পরের দিন তাকে ডাকে ওই রবিউল ইসলাম রানা, পরের দিন আবার বিকেলবেলা এই মনার যে চায়ের দোকানে চলে যায়। চায়ের দোকানে গেলে তার একটা পরিকল্পনা করে। মনা মূলত প্লটটা করে যে শান্ত একটা নতুন গাড়ি কিনেছে 4-5 দিন আগে, সেই গাড়িটি যদি আমরা তার কাছে ছিনতাই করে, তাকে হত্যা করে ছিনতাই করে আমরা গাড়িটি বিক্রয় করতে পারলে, আমার কাছে লোক আছে, এই গাড়িটি বিক্রয় করতে পারলে আমাদের এই অর্থনীতি, আমিও তোমাকে কিছু টাকা দিতে পারবো, আমার নিজেরও যে সমস্ত ঋণ রয়েছে সেটা পরিশোধ করতে পারবো। এবং এই সাথে যুক্ত হয়েছে হজরত আলী। সে মূলত এই অটোটা, হজরত আলীর বাড়ি হচ্ছে আপনার নেত্রকোনা জেলার দুর্গাপুর থানায়। সে চড়াই অটো বিক্রি করে। সে বলেছে যে অটো তোমরা এভাবে আনতে পারলে আমি অটো বিক্রি করে দিতে পারবো। কোথায় বিক্রি করবে? সে দুর্গাপুর, নেত্রকোনা। আর একজনে এই সমস্ত চোরাই অটো বা রিক্সা যে কারবার করে, নয়নের কাছে সে বিক্রি করে দেবে। এভাবে তখন 15 তারিখে এই প্ল্যানিং হলে 16 তারিখে এই সামিদুল হক মনা, সে এই রবিউল ইসলাম রানাকে ডাকে যে তুমি আমার কাছে বিকেলবেলা আসবে, আর আসলে তাকে বলে যে আমি শান্তকে গাড়ি নিয়ে আসতে বলেছি, আমরা তুরাগের দিকে বেড়াইতে যাব। তো শান্ত ঠিক 6টার দিকে, সন্ধে ওখানে এসেছে 6টার দিকে। তারা ওখানে হয়তো বাসার থেকে বের হয়েছে 4:30টার দিকে। আর ওখানে এসে সে 6টার দিকে আসলে ওখানে তারা বসে চা খেয়েছে, গল্প করেছে, করে তারা তখন তুরাগের দিকে রওনা দেয়। তুরাগের দিকে রওনা দিলে অটোর পেছনে বসে আপনার রবিউল ইসলাম রানা, আর অটোর সাথে ওই ড্রাইভারের সিটের সাথে বসে সামিদুল হক মোনা। গেলে তারা একেবারে চলে যায়, তারা তুরাগের 17 নম্বর সেক্টরে গিয়ে ওখানে 7 নম্বর ব্রিজের পূর্ব সাইডে ওখানে একটা গাছ আশ্রয়েছে, ওই এইচ ব্লক বলা হয় ওটাকে। তো ওখানে তারা বসে বেশ কিছুক্ষণ চা খেয়েছে, খেয়েছে, ঝালমুড়ি খেয়েছে। খেয়ে তারা যখন রাত 8টা, 8:30টার দিকে যখন অন্ধকার হয়েছে, তখন তারা কাশবনের দিকে, ছোট ছোট লেন রোড রয়েছে, সেখানে তারা গেলে যখন অটোটা থামাতে বলেছে, তখন পেছন থেকে ওই যে রশি একটা ওরা তৈরি করেছে, লাইলনের রশি, ওটে দিয়ে পেছন থেকে ধরেছে। এই রানা পেছনে বসা ছিল, সে এইভাবে ধরে তাকে টান দিয়েছে। তখন সে যখন এই পেছনের দিকে হেলে গেছে, পাশে ছিল আপনার সামিদুল হক মানা, যে মেইন প্লটটা করেছে, সে একটা ছুরি ছিল, ওই ছুরি দিয়ে তাকে গলার মধ্যে পোজ দিয়ে, এবং সে মৃত্যু নিশ্চিত করেছে। অনেক ডিপ সে এটাতে ছুরি দিয়ে জবাই করে, এবং রক্ত ওখানে অটোটার মধ্যে প্রচুর রক্ত পড়েছে। তারপরে সে ওই শান্তকে ফেলে দিয়ে নিচে ওই অটো, তারা ওই শান্তর যে মোবাইলটাও তারা পানিতে ফেলে দিয়েছে। দেওয়ার পরে তারা অটোটা ওখানে পরিষ্কার ধুয়েছে, ওখানে পানির মধ্যে যে ক্যানেল আছে, পানির মধ্যে ধুয়ে ওয়াশ করে তারা নিয়ে গেলে কিছু দূর যাওয়ার পর রানাকে সামিদুল হক মনা বলেছে যে রানা তুমি এখন চলে যাও, তোমার সাথে পরে কথা হবে। এই বলে সে হজরত আলীকে ডেকে তারা চলে যায় মিরপুর 14 ভাসানটেকের দিকে। ভাসানটেকে গিয়ে তারা একটা পিকআপ ভাড়া করে এই অটোটা নিয়ে চলে যাওয়ার জন্য আপনার নেত্রকোনায়
দুর্গাপুরে, নেত্রকোনায় দুর্গাপুরে গিয়ে তারা এই অটোটা নয়নের কাছে বিক্রি করে, আগেই কথোপকথন হয়ে সেটা ঠিক হয়েছিল, 50,000 টাকাতে বিক্রি করে তারা অটোটি। বিক্রি করলে তারা 10,000 টাকা সে দিয়েছে, বাকি 40,000 টাকা সে দেয়নি। 10,000 টাকা তার নিয়ে এসেছে, নিয়ে আসলে ওই আমরা ওই তার কাছ থেকে 10,000-এর মধ্যে 7,000 টাকা আমরা উদ্ধার করেছি আমরা। তো এরপরে আমরা এভাবে জিজ্ঞাসাবাদে আমরা হজরতকে গ্রেপ্তার করেছি, সরি আমরা সামিদুল হককে গ্রেপ্তার করলাম, আমরা রানাকে জিজ্ঞেস করলাম, সেও স্বীকার করেছে। হজরতকে আমরা গ্রেপ্তার করেছি, সাথে সাথে কাফরুল থেকে 3 জনকে গ্রেপ্তার করেছি। আর ওদের দেওয়া বক্তব্য মতে আমরা রাতারাতি অপারেশন চালিয়ে আমরা দুর্গাপুরে, নেত্রকোনা দুর্গাপুরে টিম পাঠিয়ে অটো সহ আমরা নয়নকে গ্রেপ্তার করে এনেছি। তারা 3 তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং আমরা তাদেরকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সিআরপিসি 164 ধারার আওতায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। মামলাটি তদন্তকালে জানা যাবে অ্যাকচুয়ালি তাদের পিসিপি এর আরো কি। তবে ইন দ্য মিন টাইম আমাদের কাছে যেটা মনে হয়েছে, তাতে আমরা তেমন কোনো তথ্য পাইনি পূর্বে যে তারা অন্য কোনো হত্যাকাণ্ড বা একটা চক্র বা একটা প্রফেশনাল কিলার, এরকম আমাদের কাছে তথ্য এখনো পাইনি। তবে মামলাটি যেহেতু তদন্তের প্রক্রিয়ায় রয়েছে, সেজন্য আমরা তদন্তকালে জানতে পারবো।